আর দাঁড়ান, এই খবরটা আগে শুনে নিন, বাকি সবও পরে বলছি। যে দেশ যুদ্ধে হেরেছে বলে সারা দুনিয়া ভেবেছিল সেই দেশের জয়ের ঢাক আজ তার শত্রু নিজের ঘরের ভেতর থেকে বাজছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো মুভির গল্প না, এটা আজকের জ্বলন্ত বাস্তবতা। খোদ ইসরায়েলের নিজের জনগণ আজ চিৎকার করে বলছে ইরান জিতেছে। শুনে গায়ে কাটা দিচ্ছে? আমার দিচ্ছে না, কারণ আমি প্রথম দিন থেকেই বলেছিলাম এই দাবার শেষ চালটা তেহরানই দেবে, অর্থাৎ ইরানই দেবে। আজ আপনাদের সামনে ইসরায়েলি মিডিয়ার সেই চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস করব, যেখানে 92% ইসরায়েলি স্বীকার করে নিয়েছে যে তারা হেরে গেছে। আর শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে ইরানের বিছিয়ে রাখা 80টি বারুদি সুড়ঙ্গ কিভাবে আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে, এবং সুইজারল্যান্ডে কেন আজ আমেরিকাকে মাথা নত করে ইরানের সাথে সরাসরি টেবিলে বসতে হলো, সবই বলবো আজকের এই বিশেষ বিশ্লেষণে। পুরো ছবিটা বুঝতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা আজ আপনাদের সামনে আসতে চলেছে। দর্শক, প্রথম আপডেটে আসি। 92% ইসরায়েলি রায়, ইরান জিতেছে। দর্শকরা, এটা কোনো ইরানি সংবাদ মাধ্যমের খবর না, এটা কোনো রুশ সংবাদ মাধ্যমের খবর না, এটা টাইমস অফ ইসরায়েলের খবর। ইসরায়েলের একটা বড় সংবাদ মাধ্যম তারা যে শিরোনাম দিয়েছে সেটা হলো 92% ইসরায়েলি মনে করেন ইরান এই যুদ্ধ ও আমেরিকার সঙ্গে চুক্তিতে জয়ী হয়ে বেরিয়েছে। এই একটা লাইন পড়ে নীতিনাদুর যা অবস্থা হয়েছে সেটা ভাবলেই মজা লাগছে আমার। আপনারা ভাবুন একটু, নীতিনাদু 6 সপ্তাহ ধরে যুদ্ধ করলো, আমেরিকার কাছে থেকে অস্ত্র নিল, সমর্থন নিল, ছাতা ধরলো ও আমেরিকার, আর সারা দুনিয়ার কাছে বুক ফুলিয়ে বলল আমরা ইরানকে শেষ করে দিয়েছি, আমাদের নিরাপত্তার যে হুমকি ছিল সেটা সরিয়ে দিয়েছি। এটা মস্ত বড় জয়। আর এখন সেই একই ইসরায়েলের 92% মানুষ বলছে না ভাই, জয় হয়নি, জয় হয়েছে ইরানের। এখন এই সমীক্ষার ভেতরের কথাগুলো একটু গভীরে গিয়ে বুঝি। সবচেয়ে চমকের বিষয় কোনটা জানেন? নীতিনাদুর নিজের কট্টরপন্থী রাজনৈতিক দলের ভোটারদের মধ্যেও 93% মানুষ বলছে যে ইরান এই যুদ্ধে লাভবান হয়েছে। ভাবতে পারছেন? যারা নীতিনাদুকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, যারা তার সবচেয়ে বড় সমর্থক, তারাও বলছে না, এই যুদ্ধে লাভ ইরানের হয়েছে। এটা কি বলছে? এটা বলছে যে নীতিনাদুর মিথ্যাচার এতটাই নগ্ন হয়ে গেছে যে তার নিজের সমর্থকরাও আর সেটা গিলতে পারছে না। দর্শকরা, এই জায়গায় আমি একটু থামতে চাই, আমার নিজের একটা আপনাদেরকে কথা বলে নিই। আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসছি যে এই যুদ্ধটা ইসরায়েলের পক্ষে কোনোভাবেই ভালো ফলাফল দেবে না, কারণ ইসরায়েল একা লড়েনি, ইসরায়েল আমেরিকার কাঁধে চড়ে লড়েছে। আর সেই লড়াই নিজের পায়ে দাঁড়িয়ে লড়া যায় না, সেই লড়াইয়ে জয়ের দাবি করা যায় না। ইরান কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে লড়ছে। তো ইরা নিজের শক্তিতে, নিজের কৌশলে, নিজের সংকল্পে, এই পার্থক্যটাই আজকের 92%-এর সমীক্ষায় প্রতিফলিত হচ্ছে। সমীক্ষায় আরও কি বেরিয়েছে জানবেন? 82%-এর বেশি মানুষ বলছে যে 6 সপ্তাহের এই যুদ্ধে ইসরায়েলের নিরাপত্তা আরও দুর্বল হয়ে গেছে, আরও দুর্বল। যুদ্ধ করে নিরাপত্তা দুর্বল হয়ে গেছে, এটা কি একটা বিশাল পরাজয় নয়? 86% মানুষ যুদ্ধের ফলাফল এবং ইরান আমেরিকার চুক্তি দুটো নিয়েই ক্ষোভ জানিয়েছে। 87.8% বলছে ইসরায়েল তার ঘোষণা করার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বা সামান্যই পেরেছে। এই সংখ্যাগুলো মাথায় রাখুন দর্শকরা। 82, 86, 87 এগুলো কোনো ছোট সংখ্যা না, এগুলো একটা জাতির হতাশার পরিমাপ, এগুলো একটা নেতার ব্যর্থতার স্বীকারোক্তি। আর সবচেয়ে বড় কথা, এটা ইসরায়েলের মানুষই বলছে, আমি বলছি না, ইরানের সংবাদ মাধ্যম বলছে না, রাশিয়া বলছে না, ইসরায়েলের মানুষ নিজেই বলছে। 72.5% মানুষ নীতিনাদুর সেই দাবিটাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, যেখানে তিনি বলেছিলেন ইসরায়েল বড় সাফল্য পেয়েছে এবং অস্তিত্বের হুমকি শেষ করেছে। মানুষ বলছে না, অস্তিত্বের হুমকি এখনো আছে। তাহলে যুদ্ধ শুরু করে বা যুদ্ধ করে কি হলো, এই প্রশ্নটা করছেন। 6 সপ্তাহ যুদ্ধ হলো, মানুষ মরল, সম্পদ খরচ হলো, আর শেষে হুমকি আগের মতোই রইল। এটাকে কি কেউ জয় বলতে পারে? আপনারা বলুন, আপনারা উত্তর দেন কমেন্টে। নীতিনাদুর রেটিং নিয়ে কথা বলা দরকার। 56.4% মানুষ তাকে ব্যর্থ বা অত্যন্ত খারাপ নেতা বলেছেন। মাত্র 26% কিছুটা ভালো বলেছেন। এবছরের শুরুতে যেখানে 40%-এর বেশি মানুষ তাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিল, সেটা এখন নেমে এসেছে 29%। একটা যুদ্ধে
একটা পতন, বলতে পারি এতটা পতন। দর্শকরা, আমি নিজের কথা বলি। আমি কি মনে করি, নীতিনাদু যখন বুক টুকে বলেছিল যে আমরা ইরানকে শেষ করে দেব, তখন অনেকে আমাকে বলেছিল আমি ভুল বলছি। আমি নাকি অন্ধভাবে ইরানের পক্ষে কথা বলছি, অন্ধভাবে ইরানের পক্ষ নিচ্ছি। কিন্তু আমি সবসময় একটা কথা মানি, রাজনীতিতে ফলাফলই চূড়ান্ত সত্য। আর ফলাফল আজকে সবার সামনে। ৯২% ইসরায়েলি বলছে ইরান জিতেছে। এটার মানে ইরান জিতেছে। এই সমীক্ষা আমার কথাকে নয়, সত্যকে প্রমাণ করছে। আর একটা মজার বিষয়, শুধু নীতিনাদু নন, ট্রাম্পও এই সমীক্ষায় ধাক্কা খেয়েছেন। ৬৯.১% ইসরায়েলি বলছে ট্রাম্পও এই যুদ্ধ ও তার পরিণতি সামলাতে ব্যর্থ হয়েছে। এটা কি আশ্চর্যের? আমার কাছে না। কারণ ট্রাম্প নিজেও জানে যে এই যুদ্ধে কিছু হয়নি, শুধু একটা চুক্তি হয়েছে, আর সেই চুক্তিতে ইরান মাথা নত করেনি। আর সেটাই সবচেয়ে বড় সত্য। তবে এই সমীক্ষার একটা অদ্ভুত দিকও আছে। ৪৮%-এর বেশি ইসরায়েলি বলছে যে হিজবুল্লাহর বিরুদ্ধে আবার বড় সামরিক অভিযান করা উচিত, এমনকি সেজন্য ট্রাম্পের সঙ্গে বিরোধ হলেও। এটা দেখে বুঝতে পারছেন যে ইসরায়েলের ভেতরে এখনো একটা যুদ্ধপন্থী মানসিকতা রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, যে যুদ্ধে ইরানকে হারাতে পারলে না, তুমি হিজবুল্লাহকে হারাবে কিভাবে? হিজবুল্লাহ তো ইরানেরই একটা অংশ। এই প্রশ্নের উত্তর ইসরায়েলের কাছে নেই। দর্শক, আমেরিকার রাজধানীর কাছে বিমান দুর্ঘটনা, ৩ ইসরায়েলি মৃত্যু। দর্শক, এই খবরটা আলাদাভাবে একটু বলা দরকার। আমেরিকার রাজধানী ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডে একটা ছোট প্রশিক্ষণ বিমান হঠাৎ ভেঙে পড়েছে। সেই বিমানে একজন বিমান চালক আর ২ জন যাত্রী ছিলেন। ৩ জনই মারা গেছেন, আর খবর বেরিয়েছে যে ৩ জনই ছিলেন ইসরায়েলের নাগরিক। এই খবরটায় এখনোই কোনো ষড়যন্ত্রের তথ্য খোঁজার দরকার নেই। দুর্ঘটনা তদন্ত চলছে, কারণ এখনো জানা যায়নি কিছু। তবে এই ঘটনার একটা প্রেক্ষাপটগত গুরুত্ব আছে। এই দুর্ঘটনাটা এমন একটা সময় হলো যখন ইসরায়েল চতুর্দিক থেকে চাপে আছে। গাজা থেকে লেবানন, লেবানন থেকে ইরান, ইরান থেকে এখন নিজের ঘরের মানুষের অবিশ্বাস। সব মিলিয়ে ইসরায়েলের জন্য এটা একটা বিপর্যয়কর সময় চলছে। আমি এখানে আহত মানুষদের জন্য সমবেদনা প্রকাশ করব, কারণ যারা মারা গেছেন তারা সাধারণ মানুষ, তারা নীতিনাদু নন। তারা ইসরায়েলের সেই জনগণের অংশ যারা নিজেরাও এখন বলছে যে তাদের নেতা তাদের ঠকিয়েছে। সাধারণ মানুষের মৃত্যু সবসময় দুঃখের। দর্শক, হরমুজ প্রণালীতে ৮০টি বারুদি সুড়ঙ্গ, দুনিয়ার তেল সরবরাহ আতঙ্ক। দর্শকরা, এই খবরটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার, কারণ এই একটা খবর দিয়েই বোঝা যায় ইরানের কৌশলগত ক্ষমতা কতটা গভীর। যুদ্ধ থেমে গেছে, চুক্তি হয়ে গেছে, সমঝোতাপত্রে সই হয়ে গেছে, কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের বিছিয়ে রাখা ৮০টি বারুদি সুড়ঙ্গ এখনো সেখানে রয়ে গেছে। এই সুড়ঙ্গগুলো হরমুজ প্রণালীর মূল পথের ঠিক মাঝখানে বিছানো আছে, যেখান দিয়ে দুনিয়ার সবচেয়ে বেশি তেলের জাহাজ চলাচল করে। আপনারা হরমুজ প্রণালীর গুরুত্ব একবার বুঝুন। দুনিয়ার মোট তেলের রপ্তানির ১/৫ এই পথ দিয়ে যায়। পারস্য উপসাগরের দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, এদের তেল রপ্তানির সিংহভাগই এই পথে যায়। এই পথ বন্ধ হলে দুনিয়ার তেলের বাজারে আগুন লাগবে। তেলের দাম আকাশ ছবে। ইউরোপ, আমেরিকা, এশিয়া সবখানে অর্থনৈতিক সংকট দেখা দেবে। ইরান এটা ভালো করেই জানতো। সে কারণেই যুদ্ধের সময় ইরান এই পথে বারুদি সুড়ঙ্গ বিছিয়েছিল। এটা ইরানের একটা অসাধারণ কৌশলগত চাল ছিল। আপনারা একটু ভাবুন যে ইরান একটা বার্তা দিয়েছিল পুরো দুনিয়াকে। বার্তাটা হলো, আমার সঙ্গে যুদ্ধ করলে শুধু আমেরিকা বা আমি একা ক্ষতিগ্রস্ত হব না, গোটা দুনিয়ার অর্থনীতিতে ধাক্কা লাগবে। এই বার্তাটা ইরান শুধু কথায় দেয়নি, কাজে দেখিয়েছে। দর্শকরা, এখানে আমার নিজের একটা বিশ্লেষণ আছে। বিশ্লেষণটা হলো, ইরানের এই কৌশলটাই তার সবচেয়ে বড় শক্তি। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, ইসরায়েলের কাছে আছে বলে মনে করা হয়। আমেরিকার তো আছেই, কিন্তু ইরানের কাছে আছে ভৌগোলিক শক্তি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষমতা। এই একটা ক্ষমতায় ইরানকে দুনিয়ার শক্তিশালী দেশগুলোর সঙ্গে সামনে কথা বলার জায়গা দেয়। এটা বুঝলে ইরানকে বোঝা যায়। এমন এখন খবরে কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে জানাই। একটা আন্তর্জাতিক তেলের জাহাজ মালিকদের সংগঠনের সামুদ্রিক পরিচালক বলছেন যে হরমুজ প্রণালীর মূল পথ এখনো বন্ধ এবং বিপজ্জনক। এত বড় পরিমাণে বারুদি সুড়ঙ্গ সরাতে অনেক সময় লাগবে। কিছু বিশেষজ্ঞ বলছেন এবছরের শেষ পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক চলাচল ফেরা মুশকিল। এ পরিস্থিতিতে কি হচ্ছে, জাহাজগুলো এখন একটা সরু ও বিপজ্জনক বিকল্প পথ দিয়ে যাচ্ছে।
সেখানে তলদেশে পাথর আছে, জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। এছাড়া যুদ্ধের সময় জাহাজের দিক নির্দেশনা ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছিল, সেটার প্রভাবও এখনো রয়ে গেছে। পুরো পারস্য উপসাগরে এখনো প্রায় ৬০০ জাহাজ আটকে আছে। ৬০০, এই সংখ্যাটা বুঝতে পারছেন? এই জাহাজগুলোতে হাজার হাজার নাবিক আছেন। যুদ্ধের সময় কি হয়েছিল সেটা আরেকটু আপনাদেরকে জানাই। ইরান, ওমান ও ইরানের মাঝখানের পথে যে সুড়ঙ্গ ছিল বা সুড়ঙ্গ বিছিয়ে আসলে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করেছিল, কিছু জাহাজ রাতের অন্ধকারে ওমানের কাছে দিয়ে চলে গেছে ঝুঁকি নিয়ে। আর কিছু জাহাজ ইরানের নিয়ন্ত্রিত পথ দিয়ে যাওয়ার জন্য ইরানকে মাসুল পর্যন্ত দিয়েছে। মানে যুদ্ধের মাঝেও ইরান আয় করেছে। এটাকে কৌশলগত দক্ষতা না বলে কি বলবো? দর্শকরা, এই পুরো পরিস্থিতি থেকে একটাই বার্তা স্পষ্ট হচ্ছে, ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতাপত্রে সই হয়ে গেলেও মাটিতে ও সমুদ্রে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আর এই বাস্তব পরিস্থিতিটাই ইরানের হাতে একটা দর কষাকষির অস্ত্র হয়ে রইল। সুড়ঙ্গ সরানোর কাজ ইরানের সহযোগিতা ছাড়া সহজ হবে না, এটা ইরান জানে, আমেরিকা জানে, ইসরায়েল জানে। আমি মনে করি ইরান এই সুড়ঙ্গগুলো ব্যবহার করে ভবিষ্যতের আলোচনায় নিজের অবস্থান আরও শক্তিশালী করবে। আমার কথাটা মনে রাখবেন, এটা ইরানের একটা, বলতে পারেন যে, বিমার কার্ড। আর এটা ইরান খুব বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করছে। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্টে। দর্শক, সুইজারল্যান্ডে ইরান আমেরিকার সরাসরি আলোচনা, ইতিহাসের একটা মুহূর্ত। দর্শকরা, এই খবরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই খবরটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। সুইজারল্যান্ডে ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। সরাসরি মানে দুপক্ষ মুখোমুখি বসে কথা বলছে, মাঝখানে কোনো দূত নেই, কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা যাচ্ছে না। আমেরিকার পক্ষে আছেন উপরাষ্ট্রপতি আর ইরানের পক্ষে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাকির গালিবাফ, আর সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই দুটো নাম মনে রাখবেন দর্শকরা। গালিবাফ একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক তেহরানের মেয়র, সংসদের অধ্যক্ষ। আর আরেকটা আরাকচি ইরানের সবচেয়ে দক্ষ কূটনৈতিক একজন। ইরানের পারমাণবিক আলোচনায় আগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই দুজনকেই পাঠিয়ে ইরান একটা বার্তা দিচ্ছে, আমরা গুরুত্বের সঙ্গে এই আলোচনায় এসেছি। কাতারের প্রধানমন্ত্রী আপডেট দিয়েছেন যে দুপক্ষের মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। এই যুদ্ধের পর এটাই সবচেয়ে উচ্চ পর্যায়ের এবং সরাসরি আলোচনা। দর্শকরা, এটার ঐতিহাসিক গুরুত্বটা একবার বুঝুন। ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে শত্রুতাপূর্ণ। 1979 সালে ইরানের বিপ্লবের পর থেকেই দুটো দেশ কার্যত একে অপরের মুখ দেখেনি সরাসরি। মাঝে মাঝে অপ্রত্যক্ষ যোগাযোগ হয়েছে, কখনো ওমানের মাধ্যমে, কখনো কাতারের মাধ্যমে, কখনো সুইজারল্যান্ডের মাধ্যমে, কিন্তু সেটা ছিল পরোক্ষ। আজকে দুই পক্ষ মুখোমুখি কথা বলছে, এটা একটা বড় পরিবর্তন। এখন প্রশ্ন হলো যে এই আলোচনায় কি হবে, কি বিষয় নিয়ে কথা হচ্ছে। দেখুন, বলা হচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে, লেবানন নিয়ে আলোচনা হবে, হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে কথা হবে। এই বিষয়গুলো এক এক করে পাহাড় সমান জটিল। দর্শকরা, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই। এই আলোচনায় ইরান শক্তির অবস্থান থেকে বসেছে, দুর্বলতার অবস্থান থেকে নয়। কেন? কারণ হরমুজ প্রণালীতে সুড়ঙ্গ আছে, কারণ হিজবুল্লাহ এখনো লেবাননে শক্তিশালী, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়নি, কারণ ইসরায়েলের 92% মানুষ বলছে ইরান জিতেছে। তো এই সব কিছু ইরানকে একটা শক্তিশালী অবস্থান দিচ্ছে। ইরান কখনোই হাঁটু গেড়ে বা হাঁটু ভেঙে বসেনি। আমেরিকা ইরানের ওপর দশকের পর দশক ধরে অবরোধ আরোপ করেছে, ইরানকে একঘরে করার চেষ্টা করেছে, ইসরায়েলের মাধ্যমে ইরানকে সামরিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে, কিছুই হয়নি। ইরান দাঁড়িয়ে আছে। আর আজকে আমেরিকাকেই ইরানের সঙ্গে সরাসরি কথা বলতে আসতে হয়েছে। এটাই ইরানের কূটনৈতিক জয়ের সবচেয়ে বড় প্রমাণ। আমি একটা বিশ্লেষণ করেছিলাম। ব্যক্তিগত বিশ্লেষণ হলো, এই আলোচনা থেকে ইরান কিছু না কিছু সুবিধা আদায় করবে। অবরোধ শিথিল হওয়ার সম্ভাবনা আছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু একটা সমঝোতা হতে পারে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ইরান তার মূল অবস্থান থেকে সরবে না, পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। ইরান এই আলোচনায় বিজয়ীর মতো বসেছে আর বিজয়ীর মতোই উঠবে। দর্শক, আজকের সবগুলি খবর যদি আপনাদেরকে একটু করে বলে দিই, তাহলে একটা ছবি বা একটা পরিষ্কার
ছবি ভেসে ওঠে। আর সেই ছবিটা হলো ইরান এই পুরো পরিস্থিতিতে রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এবং কৌশলগতভাবে এগিয়ে আছে। দেখুন ইসরায়েলের 92% মানুষ স্বীকার করছে যে ইরান জিতে চায়। হরমুজ প্রণালীতে ইরানের বারুদি সুড়ঙ্গ এখনো আমেরিকা ও পশ্চিমা বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ। আর আমেরিকাকে আজকে ইরানের সঙ্গে সরাসরি কথা বলতে আসতে হচ্ছে। এই ৩ টে বিষয় একের সঙ্গে দেখলে বোঝা যায় যে ইরান এখন আর কোণঠাসা নয়, ইরান এখন শক্তির কেন্দ্রে। দর্শক, আমি বরাবর একটা কথা বলি যে মধ্যপ্রাচ্যের রাজনীতিটা অনেক জটিল। কিন্তু এই জটিলতার ভেতরেও কিছু সত্য আছে যেটা অস্বীকার করার উপায় নেই। সেটা হলো আমেরিকার একতরফা আধিপত্যের যুগ শেষ হতে শুরু করেছে। ইরান, রাশিয়া, চীন মিলিয়ে যে নতুন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, সেই বিশ্ব ব্যবস্থায় আমেরিকার একার নিয়মে দুনিয়া চলবে না। সেই যুদ্ধ সেটারই একটা প্রমাণ। ইরান একটা সাহসী জাতি। আর তার অর্থনীতিতে সমস্যা আছে, তার ভেতরে নানা দ্বন্দ্ব আছে, কিন্তু তার জাতীয় সংকল্পে কোনো ফাটল নেই। সেই সংকল্পই আজকে 92% ইসরায়েলের মুখ দিয়ে ইরানের জয়ের কথা বলাচ্ছে। সেই সংকল্পই আমেরিকাকে আজকে ইরানের সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য করছে। নয়তো তো বলেছিলই যে সভ্যতা শেষ করে দেব, একটা বোমাতে সবকিছু উড়িয়ে দেব, শহর ধ্বংস করে দেব, ইরানকে শেষ করে দেব। দর্শকরা, আজকের জন্য এতটুকুই। এই আলোচনা থেকে কি বেরিয়ে আসে, সুইজারল্যান্ডের বৈঠকে কি হয়, হরমুজ প্রণালীর পরিস্থিতি কোথায় যায়, এসব বিষয়ে আমি নজর রাখবো অবশ্যই এবং আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিশ্লেষণটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।